কথা বলি। প্রথম কথা হচ্ছে এটা আপনারা তার শরীর থেকে নিশ্চয়ই বুঝেছেন এটা লাঠির দাগ মারা হয়েছে। এবার যে অফিসার মেরেছেন আপনাদের দায়িত্ব তাকে দিয়ে আইডেন্টিফাই করিয়ে ডিটেলসটা নেওয়া, ঠিক আছে? এই ডিটেলসটা দয়া করে যেন পাবলিকলি আসে। আমরা তাকে দিয়ে আমরা জানাচ্ছি একদম আপনারা আপনাদের একটা জানান পাবলিকলি যেন সেটা আসে, কারণ আমাদের কর্মীকে মেরেছে, আমাদের সেই নামটা জানার অধিকার আছে কে বুথের ভেতর মেরেছে, কারণ বুথের ভেতর তো সবার এন্ট্রি নেই। কারণ ওই নাম আমরা এফআইআর করব এবং ও যে রাজ্য থেকে এসে থাকুক না কেন, যত বড় বাপ ওর মাথার উপর থাকুক না কেন, ওকে হাইকোর্টে নিয়ে যাবো। এক বাপের ব্যাটা হলো হাইকোর্টে টানবো, আজকে নয়, ও প্রতি মাসে একবার করে কোর্টে আসবে। ও প্রতি মাসে আসবে, নামটা আমাদেরকে জানাবেন প্লিজ। আমরা রিপোর্টটা দিচ্ছি। হ্যাঁ, এই রিপোর্টটা যেন ঠিকঠাক যায় স্যার, এটা অনুরোধ রইল। হ্যাঁ, যেভাবে মেরেছে যে রাজ্য থেকে এসে থাকুক না কেন, যত বড় বাপ ওর মাথার উপর থাকুক না কেন, যে রাজ্য থেকে এসে থাকুক না কেন, যত বড় বাপই ওই কেন্দ্রীয় বাহিনী হয়ে থাক না কেন, কোর্টে টানবো বললেন দেবাংশু ভট্টাচার্য, চুঁচুড়া থেকে যিনি হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যিনি ভবিষ্যতে যদি জিতে যান তাহলে আইন বানাবেন। হ্যাঁ, লেজিসলেটিভ হতে চলেছেন, লেজিসলেচার হয়ে যাবেন দেবাংশু ভট্টাচার্য, এবং তিনি আইন বানাবেন। তিনি বলে দিলেন এক কথায় শেষ কথা, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী যে রাজ্য থেকে এসে থাক না কেন তার ডিটেলস তুলবো, তাকে কোর্টে তুলবো, সে কোর্টে ডেলি এসে হাজিরা দেবে। অ্যাটিটিউড দেখেছেন? কথার মধ্যে একটা জোশ রয়েছে, কিন্তু জোশ থাকলে হবে? অশিক্ষিতের মতো কথা বললে এখানে কি বলা যায়? এইটুকু কি দেবাংশু ভট্টাচার্য জানেন যে কোনো অন ডিউটি, কোনো পাবলিক সার্ভেন্ট যদি অন ডিউটি কাজ করে তাহলে সেটা অফিসিয়াল ক্যাপাসিটির মধ্যে আসে? এবার বলবেন যে অফিসিয়াল ক্যাপাসিটি কি ভাই, শব্দটাই তো প্রথম শুনলাম। দেবাংশু ভট্টাচার্য বলবেন জানতাম না, একটু গুগল করে দেখে নিই। তো জানিয়ে দিই আপনাদেরকে যে কোনো পাবলিক সার্ভেন্ট, সেটা মেবি কেন্দ্রীয় বাহিনী হয়ে থাক না কেন বা গভর্নমেন্টের কোনো এমপ্লয় হয়ে থাক না কেন, সে যে কোনো ডিউটি করতে পারে, পার্সোনাল ডিউটি না, সে গভর্নমেন্টের হয়ে ডিউটি করছে। জওয়ান যদি হয়ে থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ছে, যে গভর্নমেন্টের আন্ডার, কমিশনের আন্ডারে হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, যার আন্ডারে কোনো পাবলিক সার্ভেন্ট কাজ করবে এবং সেই অন ডিউটি থাকা অবস্থায় যদি সেই পাবলিক সার্ভেন্ট অ্যাকশন নেয়, কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন নেয়, লাঠি মারে, লাঠি চার্জ করে, তাহলে সেটা লাইবিলিটি গভর্নমেন্টের হয়ে তিনি কাজ করছেন। মানে তার এগেনস্টে যদি মামলাও করা হয় তাহলে সেক্ষেত্রে সেই জওয়ানকে অ্যাপেয়ার হতে হবে না, পার্সোনালি অ্যাপেয়ার হতে হয় না। ওখানে গভর্নমেন্ট পিপি বলে কথা রয়েছে, সলিসিটর জেনারেল বলে কথা রয়েছে, ওনাদের লাইবিলিটি, গভর্নমেন্টের লাইবিলিটি নিতে হয়। যে জওয়ান যদি মেরেছেন, ধরুন আপনি খুঁজে বের করলেন, মামলা করলেন, তাহলে ঠেকা গভর্নমেন্টকে নিতে হবে, কারণ তিনি অন ডিউটি থাকা অবস্থায় তৃণমূল কংগ্রেসের এজেন্টকে মেরেছেন। এবার কেন মেরেছেন সেটা তো ক্লিয়ার করলেন না, এমনি ইচ্ছে হলো মেরে দিয়ে চলে গেলাম, এটা তো হতে পারে না। এটা তো কারণ থাকে যে এই কারণে মেরেছে, কি মানে এমনিই মারতে পারে না। আর দেখুন, এটা কিন্তু মনোজ কুমার আগরওয়ালও জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, লাঠিচার্জ করলে আপনারা বলছেন যে লাঠিচার্জ করছে, না করলে তৃণমূল কংগ্রেসের লোক বলছে, তাহলে আছে কি করতে কেন্দ্রীয় বাহিনী? কারণ আপনারা জানতেন যে কাঁধে করে বন্দুক নিয়ে যতই ঘুরুক, যদি একটা ফায়ার করে তাহলে শীতলকুচির মতো হবে। তাই এইবার মনোজ কুমার আগরওয়াল আপনাদের থেকে বেশি চালাক এবং আগের ঘটনা থেকে শিখেছেন, যার জন্য এক একটা কেন্দ্রীয় বাহিনীর হাতে বড় বড় ডান্ডা দিয়েছিলেন যে গুলি না চালাতে পারলে ওই লাঠি দিয়ে সব কটাকে বেধড়ক মারতে হবে, তবেই এরা সিধা হবে। হয়েও গেছে সিধা, প্রত্যেকে সিধা হয়েছে, কেউ বাদ যায়নি। তো দেবাংশু ভট্টাচার্য, আপনি তো ধরুন এমএলএ হতে পারেন মেবি চুঁচুড়া থেকে, যদি বাই চান্স আপনি জিতে যান, তাহলে আপনার এই মিনিমাম একটুখানি রেসপন্সিবিলিটি নেওয়া উচিত না? পাবলিকের হয়ে আপনি কথা বলবেন, জনপ্রতিনিধি হবেন। তো এইভাবে হয় না। কোনো কেন্দ্রীয় বাহিনীর ওপর আপনি পার্সোনাল রেগে গেলেন। আমি জানি তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রচুর রকম রয়েছে যারা পার্সোনালি নিয়ে ফেলে বিভিন্ন বিষয়কে, আপনিও কেন্দ্রীয় বাহিনীর অ্যাকশনকে পার্সোনালি নিয়েছেন, কিন্তু নিয়ে খুব একটা লাভ নেই। উনি অন ডিউটি উর্দি পরে কাজ করেছেন, পিটিয়েছেন, তো তার রেসপন্সিবিলিটি গভর্নমেন্টকেই নিতে হবে। এটা হলো বেসিক। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে, ডেফিনেটলি কাল থেকে আপনারা বিভিন্ন এক্সিট পোল দেখে নিয়েছেন, আজকেও বেশ কিছু বড় বড় অর্গানাইজেশন থেকে এক্সিট পোল আসবে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও আপনাদের মধ্যে যারা আমাকে ভালোবাসেন তারা কোথাও না কোথাও ফিল করছেন যে অদ্বিতীয় তুমি কি বলছো। তো আজকে অতি অবশ্যই আমি জানাবো যে আমি কি বলছি এবং কোন ফ্যাক্টের ওপর বেস করে আমি অ্যানালিসিস করেছি। এক্সপিরিয়েন্স অনেক কম রয়েছে আমার, কিন্তু তারপরেও ভাই জানাতে তো হবে আপনাদেরকে। তো আমিও একটা ছোট্ট করে এক্সিট পোল এনেছি, যেটা অতি অবশ্যই আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগে আরেকটি বড় খবর আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে ভোট মিটতেই মার শুরু। মেরে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রতি, ওই যেমন পঞ্চায়েত প্রতি হয় সেরকমই কাউন্সিলর প্রতি, এবং 4 জন তৃণমূল কংগ্রেসকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে বিজেপি।
এ কি শুনছেন আপনারা? এখনও তো রেজাল্ট আউট হয়নি, তাতে এই অবস্থা। আমি মারকে সাপোর্ট করছি না, আমি বলছি খবরটা এরকম হতো না যে তৃণমূল কংগ্রেস মেরে বিজেপির প্রার্থীর মাথা ফাটিয়ে দিয়েছে, নাক ফাটিয়ে দিয়েছে, হসপিটালে ভর্তি করেছে। কিন্তু আজ পরিবর্তনের হাওয়া এমন যে তৃণমূল কংগ্রেসের 4 কর্মীকে এমন মার মেরেছে বিজেপির কর্মী যে একজন এসএসকেএমে ভর্তি। আমি জানাবো, কিন্তু তার আগে আমি 1 মিনিট সময় নিই পরিচয় করে। মার্কেটুলস এটি একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ, যেখানে মাত্র 99 টাকা প্ল্যাটফর্ম চার্জ লাগে লাইফ টাইমের জন্য। দেখুন, আমি পিন দিয়ে লগ ইন করলাম, ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করেছি। এখানে প্রফিটেবল ট্রেডগুলি আপনারা দেখতে পাবেন। এখানে অনেক কম টাকা থেকে ট্রেড শুরু করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ লাগে। স্টপ লস ফিচার্স রয়েছে যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। এখানকার ব্রোকারেজ ইন্ডাস্ট্রি সব থেকে লোয়েস্ট ব্রোকারেজ। দেখুন, আমার প্রফিট কিন্তু ট্রেন্ড হিসেবে মুভ করছে। আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম আর 1306 টাকা আমি প্রফিট বুক করতে পেরেছি। এখানে সব কমোডিটিজ আপনারা ট্রেড করতে পারবেন, যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস। সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এখানে ফ্রি রিকমেন্ডেশন পাবেন। একদিনে 11,850 টাকা, এক মাসে 70,468 টাকা এবং এক বছরে 5,03,940 টাকা প্রফিট বুক করা গেছে কোনো কমিশন ছাড়াই। ইতিমধ্যে 2 মিলিয়নের বেশি মানুষ মার্কেটুলস অ্যাপটি ডাউনলোড করেছে। লিঙ্ক আমি কমেন্টে আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন। চলুন ভিডিওতে ফেরা যাক। তো যেমনটা আমি আপনাদেরকে বললাম যে ভোট মিটতেই বেহালা ধুমধুমার, সেখানে বিজেপির কর্মী, তৃণমূল কংগ্রেসের 4 কর্মী সহ কাউন্সিলরের স্বামী, যার নাম হচ্ছে অঞ্জন দাস, ওনাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। এবার দেখুন, মার দাঙ্গাকে সাপোর্ট করার নেই এখানে, কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে বিজেপির লোক মেরেছেন। কোথায় মেরেছেন? বেহালাতে মেরেছেন। রত্না চট্টোপাধ্যায় বলছেন, অভিযোগ করছেন যে বিজেপির লোকজন নাকি ইভিএম লুট করতে এসেছিল বলে সেটাকে আটকাতে গেলে তৃণমূল কংগ্রেস মার খেয়েছে। মার যে কারণেই হোক না কেন, এই পুরো মারকে সাপোর্ট করার নেই, কিন্তু এই পুরো পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস যে খুব একটা খেলতে পারেনি, খেলার মেজাজে ছিল না, তাই কিন্তু বোঝা যায়। মানে খবর উল্টো হতো, আজ খবর অন্যরকম হচ্ছে। যেখানে আপনারা দেখলেন যে দক্ষিণ 24 পরগনায় পুষ্পা, যিনি এখন রিসেন্ট হাইলাইট হয়েছেন, জাহাঙ্গীর, উনিও বেরিয়ে এসে মিডিয়াকে বাইট দিচ্ছেন। যখন মিডিয়া কোয়েশ্চেন করছেন যে ইলেকশনের দিন আপনি তো পার্টি অফিসেই কাটিয়ে দিলেন, তখন উনি বোঝালেন যে এটা আমার স্ট্র্যাটেজি। এবং সেই জাহাঙ্গীর, যিনি নিজেকে পুষ্পা বলছেন, তিনি নিজে বললেন যে আজ সেই সিংহাম অলরেডি কলকাতা পৌঁছে গেছে, সুতরাং আমার কি করতে পারলো, এবার আমি মাঠে নেমে পড়েছি। তাহলে পরিস্থিতি ভাবুন যে ইলেকশন কমিশন এবং পুলিশ অবজারভার মিলে কিভাবে পুরো ইলেকশনটাকে নিজের কন্ট্রোলে রেখেছিলেন, যার জন্য কোনো রকম ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো রকম সেই রকম বড় ঘটনা হয়ওনি। আর তৃণমূল কংগ্রেসের দিক থেকে যে একটা ক্রেজ উঠতো, খেলা হবে খেলা হবে, সেই খেলাটাও কিন্তু আর হয়নি। খেলা হবে শব্দের মধ্যেই ছিল একটা ভয়ঙ্কর বিভীষিকাময় ব্যাপার, যেখানে বদলা বদলা একটা হাবভাব ছিল। তো সেই খেলা হবে তো হয়নি, উল্টো নরেন্দ্র মোদী সেকেন্ড দফার ইলেকশনের আগে নিজে ফুটবলে গোল মেরে বুঝিয়ে দিলেন যে খেলা তো অন্যদিকে চলছে, খেলা আর কিছুই করা যাবে না। শুধু তাই নয়, মনোজ কুমার আগরওয়াল রাজ্যে ইলেকশন সাকসেস করার পর লাস্ট দিন তিনি ইসিআইকে আপিল পর্যন্ত করেছেন যে পশ্চিমবঙ্গে এবার যদি ইলেকশন হয় তাহলে সেটা যেন এক দফাতেই হয়। পশ্চিমবঙ্গে যারা নাম বদনাম করেছিল কি ইলেকশন 5 ফেজ নিয়ে 8 ফেজে হয়, অন্য স্টেটে সিঙ্গেল ফেজ ডাবল ফেজে হয়, তো পশ্চিমবঙ্গে দেখিয়ে দিয়েছে কি 2 ফেজে হবে, আর আমি আশা করি ফিউচারে সিঙ্গেল ফেজে হবে। তার মানে এমন কিছু তিনি বুঝেছেন এবং ফিল করেছেন যে পশ্চিমবঙ্গে ভায়োলেন্স ফ্রি ইলেকশন করাতে গেলে কি প্রয়োজন কি না, সেই কারণে বলেছেন যে এক দফাতেই যেন পশ্চিমবঙ্গে ইলেকশন হয়। এবং তিনি ভীষণ খুশি ছিলেন, বললেন যে অন্যান্য জেলাতে দেখা যায় যে কলকাতার তুলনায় অন্যান্য জেলাতে অনেক বেশি পোলিং হয়, কিন্তু এইবার নজিরবিহীন ঘটনা হচ্ছে যে কলকাতাতেও মানুষ বেরিয়ে ভোট দিয়েছে, যেটা ভোটের প্রতি মানুষের ভরসা এবং আস্থাকে বোঝায়। এক্সিট পোল সামনে এসেছে, বিভিন্ন ফ্যাক্টর সামনে এসেছে। তার মধ্যে আপনারা জানেন যে সেকেন্ড দফায় 142টা সিটের মধ্যে 7টা ডিস্ট্রিক্টের 142টা সিটে ইলেকশন হয়েছে, যেটা নিজের মধ্যেই অবাক করা। 92.63% পোলিং হয়েছে। প্রথম দফাতে ছিল 152টা সিটে, যেখানে 93.19% পোলিং হয়েছিল। যদি আমরা টোটাল বলে থাকি তো 93% পোলিং অলরেডি হয়েছে এই 2 দফাতে। মানে এটা মানে স্বাধীনতার পর আপনারা বলতে পারেন প্রথম এমন রাজ্য যে রাজ্যের বিধানসভা ইলেকশনে 93% ভোট পড়েছে, যা চমকে দেওয়ার মতো তথ্য। পূর্ব বর্ধমানে সব থেকে বেশি ভোট পড়েছে 93.39%, হুগলিতে 91.41, সাউথ 24 পরগনা 91.45, নর্থ 24 পরগনা 91.39, নদিয়া 91.35, হাওড়া 90.93। মানে 9-এর নিচে নামেইনি, 9-এর ঘরের নিচে নামেইনি, মানুষ বেরিয়ে ভোট দিয়েছে। এটা কোথাও না কোথাও বোঝায় যে অ্যাগ্রেসিভলি
অ্যাগ্রেসিভলি মানুষ বেরিয়ে ভোট দিয়েছে। এখানে একটা ফ্যাক্টর আপনারা যেমন SIR দেখছেন, আর সেকেন্ড ফ্যাক্টর কিন্তু আপনাদেরকে অ্যান্টি ইনকামবেন্সিও দেখতে হবে, কারণ পরিবর্তনের হাওয়া শুধুমাত্র 2021-এ ছিল তা নয়, এইবার মানুষ টিকিট কেটে কেটে এসে রাজ্যে ভোট দিয়েছে। এরপরেও যদি তৃণমূল কংগ্রেস জেতে, ধরুন এরপরেও তৃণমূল কংগ্রেস জিতলো, তো অ্যাটলিস্ট আমরা এটা তো বলতে পারবো যে ভোট লুট করে বা ভোট চুরি করে তৃণমূল কংগ্রেস জেতেনি, তৃণমূল কংগ্রেসকে গণতন্ত্র চেয়েছে বলে জিতেছে। সেটা তো আমরা 4 তারিখে জানতেই পারবো যে TMC কে চায় নাকি পরিবর্তন চায়। রেজাল্ট আমরা 4 তারিখে জানবো, কিন্তু এটা বলা যাবে না তৃণমূল কংগ্রেস যদি হারে তাহলে TMC এটা বলতে পারে যে পুরো ভোটকে রিগ করা হয়েছে, লুট করা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস জিতলে আমি কখনোই এটা বলবো না যে ভোট লুট হয়েছে বা রাজ্যে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস ভোট চুরি করেছে। এটা বলার আর কোনো জায়গা কমিশন কিন্তু রাখেননি। চলে আসি এবার এক্সিট পোলে। আমি প্রথম থেকে আপনাদেরকে একটাই কথা বলে থাকি যে আমি সট্টা বাজারে ভীষণ বিশ্বাস করি। আপনারা বলবেন তাহলে অদ্বিতীয়া তুমি কি টাকা লাগাও? তো আমার অ্যান্সার হচ্ছে না, আমি টাকা লাগাই না, কিন্তু যারা টাকা লাগায় আমার তাদের প্রতি রয়েছে হিউজ ভরসা। মানে তারা নিশ্চয়ই ব্রেন দিয়ে টাকা লাগে। বারবার আমি যে কথা আপনাদেরকে বলে আসি, তারা মানে টাকা লাগাচ্ছেন ভাই, মানে দাও খেলছেন। এখানে ইমোশন কাজ করবে না, এখানে ম্যাথ কাজ করবে, এখানে ইকুয়েশন কাজ করবে, এখানে মানে ফ্যাক্টর কাজ করবে, ব্রেন কাজ করবে, সব থেকে বড় কথা। তো এইবার মুম্বাই সট্টা বাজারে যা রেজাল্ট দেখা যাচ্ছে এক্সিট পোলে, তা দেখাচ্ছে বেঙ্গল ঐতিহাসিক জয় করছে। অর্থাৎ মোদি যে কথা বলেছিলেন কোনো কোনো জেলা থেকে অদ্ভুত রকম রেজাল্ট হতে পারে, সেটা একমাত্র এই মুম্বাই সট্টা বাজার থেকেই দেখা যাচ্ছে যে যারা এক্সিট পোল করেছেন এবং এখানে বিজেপিকে বেঙ্গলে ঐতিহাসিক জয় দেখাচ্ছেন বিজেপি পেতে পারে 175 থেকে 185, তৃণমূল কংগ্রেস পেতে পারে 127 থেকে 132 এবং অন্যান্য পেতে পারে সিঙ্গল ডিজিট। মানে এখানে অন্যান্য কোনো গল্পই নেই, এখানে ফাইট সরাসরি তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে হচ্ছে, যেখানে বিজেপি ভয়ঙ্কর রেজাল্ট করছে। এটা দেখাচ্ছে মুম্বাই সট্টা বাজার। সেরকমই দিল্লি সট্টা বাজারে চলে এলে দেখতে পাবো যে নেক টু নেক ফাইট দেখাচ্ছে। যেমন দিল্লি সট্টা বাজারে দেখাচ্ছে যে 140 থেকে 143টা পেতে পারে বিজেপি, তৃণমূল কংগ্রেস পেতে পারে 146 থেকে 149। মানে এখানে তৃণমূল কংগ্রেসকে জিতছে দেখালেও একটা নেক টু নেক ফাইট তারা বোঝাচ্ছে যে হালকার মধ্যে হয়তো তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাবে, বিজেপিও কিন্তু এজে থাকবে। এটা দিল্লি সট্টা বাজার বোঝাচ্ছে। মানে প্রেডিক্টই করা যাচ্ছে না, এত হাই ভোল্টেজ ইলেকশন বেঙ্গলে হয়েছে। এবার আমরা চলে আসবো পলি বাজার, যেটাকে বলা হচ্ছে পলি মার্কেট। এটা বিশ্ববিখ্যাত একটা মার্কেট, যেখানে স্যার সেম ব্যাপার, টাকা লাগানো হয়, কিন্তু শুধুমাত্র ইলেকশন ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে। তো এখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের জেতার চান্স এটা কন্টিনিউ ফ্ল্যাকচুয়েট হচ্ছে। আমি বলতে পারবো না যে এখন আমি যেটা বলছি 1 ঘন্টা পর এটাই রেজাল্ট থাকবে, তা নয়, এটা ভীষণ ফ্ল্যাকচুয়েট হয়। তো এখন দেখা যাচ্ছে বর্তমানে তৃণমূল কংগ্রেস জেতার পার্সেন্টেজ হচ্ছে 52.1%, যেখানে বিজেপির জেতার চান্স পলি মার্কেটে রয়েছে 48.7%। অর্থাৎ এখানেও একটা এজ দেখা যাচ্ছে, একটা নেক টু নেক ফাইট দেখা যাচ্ছে। আর এতটা হাই ভোল্টেজ ইলেকশন হয়েছে যে বেঙ্গলকে নিয়ে প্রেডিক্ট করাই যাচ্ছে না, কারণ ভোটার যারা ভোট দিয়েছেন তারা ভোট তো দিয়ে দিয়েছেন, হিউজ পার্সেন্টেজ বোঝায়, কিন্তু ভোটাররা রয়েছেন সাইলেন্ট, কারণ তারা মুখে কিছু বলতে চাইছেন না, আঙুলেই তারা বুঝিয়ে দিচ্ছেন যে আমরা ভোট দিয়েছি। ভোটটি এবার কোন দিকে গিয়েছে সেটাই হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। আজকে রাত্রে আমরা চাণক্য পোল দেখতে পাবো, যেটা আগের বার আমি আপনাদেরকে মনে করাই 2021 সালে সমস্ত এক্সিট পোল একরকম রিপোর্ট দিয়েছিল, কিন্তু এই চাণক্যই একমাত্র দেখিয়েছিল যে তৃণমূল কংগ্রেস 200 পার করেছে। তো সেই চাণক্যর এক্সিট পোল কি বলছে এদিকে আমাদের নজর থাকবে, কিন্তু তার আগে ম্যাট্রিজের এক্সিট পোল আমরা একটু দেখে নিই, যেখানে বিজেপিকে দেখানো হচ্ছে 146 থেকে 161, তৃণমূল কংগ্রেসকে দেখানো হচ্ছে 125 থেকে 140 এবং অন্যান্যকে দেখানো হচ্ছে 6 থেকে 10। চলে আসে এবার আমার প্রেডিকশানে, যেটা একদম ব্যক্তিগতভাবে আমার। যদি এখানে কোনো ভুল হয়ে থাকে বা প্রেডিকশন না মিলে থাকে, তাহলে এখানে মানে এটাই বলবো আমি যে আমি চেষ্টা করেছি যে যতটা সম্ভব সিট টু সিট ঢুকে ঢুকে ব্যাপারটাকে অ্যানালিসিস করা, এবং যার জন্য আমি ওপিনিয়ন পোল বলে কিছু আপনাদের সামনে আনিনি, এক্সিট পোল এই কারণেই এনেছি কারণ আমার মাথায় একটাই টার্গেট ছিল যে সেকেন্ড দফার পোলিংটা কত পার্সেন্টেজ